এই দুটো টার্ম ছাড়াও আরও অনেকগুলো টার্ম আছে যেগুলো পোস্ট স্ট্রাকচারালিজম বোঝার জন্য আমাদের কাজে লাগবে। তাই স্ট্রাকচারালিজমের এই কনসেপ্টসগুলো আমাদের জানতে হচ্ছে। তো বাইনারি অপোজিটস, লাং পারোল, আবার আর একটা বাইনারি অপোজিট বা দেখতে লাগছে বাইনারি অপোজিটের মতন, সেটার নাম হচ্ছে সিগনিফায়ার আর সিগনিফাইড। এটা খুব ইম্পর্ট্যান্ট দুটো টার্ম, লাং আর পারোলের মতনই, বাট অন্যভাবে এটাকে আমাদের দেখতে হবে। সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড। আমি এখানে চ্যাট বক্সে লিখে দিচ্ছি। সিগনিফায়ার, সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড। এই দুটো টার্মও স্ট্রাকচারালিজমের সাথে রিলেটেড। সাসুরের কোর্স অন জেনারেল লিঙ্গুইস্টিক্স 1915, সেটার সঙ্গে মানে সেই বইটাতেই এই জিনিসগুলোকে মেনশন করা হয়েছিল। তো সিগনিফায়ার কথাটার মানেটা হচ্ছে ওয়ার্ড, শব্দ। সিগনিফায়ার শব্দ বা যে মেন্টাল ইমেজটা তৈরি হয় যখন আমরা কোনো একটা শব্দের কথা বলি। সিগনিফায়ার ইকুয়ালস টু ওয়ার্ড অর ইমেজ। শব্দ বা কোনো একটা ইমেজ, কোনো একটা পিকচার যেটা আমাদের মস্তিষ্কে তৈরি হয়। যেমন ধরো, আমি যদি বলি ট্রি, গাছ, ঠিক আছে, তো ট্রিটা একটা ওয়ার্ড, ট্রি ইজ আ ওয়ার্ড, ওকে। হাউএভার যখন আমি ট্রি কথাটাকে বলছি তখন কিন্তু তোমাদের মস্তিষ্কে একটা তৈরি হচ্ছে, একটা ইমেজ তৈরি হচ্ছে ট্রি ওয়ার্ডটা বলাতে। তো ট্রি ওয়ার্ডটা বলাতে তোমাদের মাথার মধ্যে একটা গাছের ইমেজ আসছে। একটা উদ্ভিদ, তার ইমেজ আসছে, যেটা যে ইমেজেসগুলো তোমরা সাধারণত গাছের সাথে অ্যাসোসিয়েট করো, সেরকম ধরনের কিছু ইমেজেস তোমার মাথার মধ্যে আসছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে সিগনিফায়ার। মানে সিগনিফাই বা সিগনিফাইড, সিগনিফিকেন্ট, এই কথাগুলোর মানেটা হচ্ছে কোনো একটা অন্য জিনিসকে বোঝানো, টু টু মেক সামথিং, টু নেম সামথিং। সিগনিফাই করা বলে না, অনেক সময় আমরা এই শব্দটা পেয়েছি, সিগনিফাই করা। তো সিগনিফাই হচ্ছে কোনো একটা জিনিসকে চিহ্নিত করা, কোনো একটা জিনিসকে বোঝানো, সেটার মানে সিগনিফায়ার। 1 মিনিট হোল্ড করো। তো সেটা হচ্ছে সিগনিফায়ার। সিগনিফায়ার মানে ওই শব্দটা, ট্রি, ডগ, হিউম্যান, বুক, পেন, মানে PEN পেন, DOG ডগ, HUMAN হিউম্যান, BOOK বুক, এইগুলো সবই হচ্ছে ওই সিগনিফায়ার। এবং আমাদের মাথার মধ্যে যখন এই ইমেজটা, বুক, পেন, ছবিটা আমাদের মস্তিষ্কে ফুটে উঠছে, তখন সেটাও কিন্তু সিগনিফায়ার। তাই জন্য আমি সিগনিফায়ার ব্যাপারে লিখলাম যে সিগনিফায়ার ইজ ওয়ার্ড অবলিক ইমেজ। ওই জিনিসটার ইমেজ, ওই ওয়ার্ডটা যেটা আমি কানে শুনছি আর যেটা আমার মস্তিষ্কে ফুটে উঠছে, সেইটা হচ্ছে সিগনিফায়ার, ঠিক আছে। সিগনিফাইডটা তাহলে কি? সিগনিফাইড হচ্ছে ইন রিয়েল লাইফ, আসল জগতে, আসল এই আমাদের মেটিরিয়াল ওয়ার্ল্ডে
ওই পার্টিকুলার অবজেক্টটা বা ওই পার্টিকুলার ব্যক্তিটাও, মানে যদি কোনো ব্যক্তির নাম আমরা নিয়ে থাকি, তাহলে ওই পার্টিকুলার অবজেক্ট যেটার একটা অস্তিত্ব এই ওয়ার্ল্ডে আছে, যেমন বুক। বুক আমরা যখন বলছি তখন বুকের ইমেজ আসছে ঠিকই, কিন্তু তোমার আশেপাশে রাখা হয়তো একটা বই, একটা রিয়েল বই যেটাকে তুমি টাচ করতে পারছো, সেটাকে তুমি দেখছো বা সেটাকে উল্টে পাল্টে দেখছো বা সেটার নাম পড়ছো, তো ওই যে রিয়েল অবজেক্টটা যেটার একটা নাম দিয়ে তাকে ডাকা হচ্ছে, যেটার একটা ইমেজ আমাদের মস্তিষ্কে তৈরি হচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে সিগনিফাইড। আমি জ্যামবোর্ড ব্যবহার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আশা করি তোমরা এই জ্যামবোর্ডটাকে দেখতে পাচ্ছ। জ্যামবোর্ড বলতে এরকম এই হোয়াইট যে স্পেসটা, যদি কেউ না দেখতে পায় যে কার্সার নড়ছে বা এই পেন ইত্যাদি এগুলো, তাহলে বলবে। ওকে, তো এইটা যেটা আমি আঁকার চেষ্টা করছি, খুবই বাজে হবে জিনিসটা, বাট স্টিল এইটা যখন আমি আঁকছি তখন আমরা এটাকে খুব সহজেই বলছি এটা কি, এটা হচ্ছে ট্রি, তাই তো? তার মানে আসল যে ট্রিটা আছে আমাদের জগতে, বেশি আর নেই কিন্তু যতগুলো আর আছে সেইগুলোকে আমরা চিহ্নিত করছি, সেটা হচ্ছে সিগনিফাইড, মানে দ্য রিয়েল ট্রি। যদিও এখানে ট্রিটা আমি এঁকেছি, বাট ইমাজিন করো যদি এটা সত্যিকারের একটা ট্রি হয়, বা তোমাদের জানলার বাইরে যদি তোমরা কোনো ট্রি দেখতে পাও, তাহলে সেটা হচ্ছে সিগনিফাইড। আর এই যে টি আর ডাবল ই ট্রি, এই যে শব্দটা, এটা হচ্ছে সিগনিফায়ার। আমরা যখন কোনো শব্দকে দিয়ে অন্য কোনো বস্তুকে চিহ্নিত করি তখন সেই রিলেশনশিপটা হয়ে যায় সিগনিফায়ার আর সিগনিফাইড, ঠিক আছে? আর এই ট্রিটা বলাতে এই যে ধরনের একটা ইমেজ, বা যে ট্রিটা তুমি এক্ষুনি দেখলে বা যে ট্রিটা তুমি অন্য কোনো সময় দেখেছো, বা যে ট্রির নিচে ছোটবেলায় দোলনা দুলেছো, বা যে ট্রির তলায় বসে প্রেম করেছো, সেই সব ট্রিগুলো তোমার মেন্টাল ইমেজ হিসেবে আসতে থাকবে। তো এই ওয়ার্ডস অ্যান্ড মেন্টাল ইমেজ, মানে তোমার মস্তিষ্কে একটা ইমেজ তৈরি হবে। এবার আরো ভয়ঙ্কর একটা জিনিস আঁকতে চলেছি। এটা একটা মানুষ, মানুষের নাক অনেক বড় হয়ে গেছে, যাই হোক, ইমাজিন করো এটা একটা মানুষ, ঠিক আছে? আর এটা হচ্ছে তার ব্রেন, আর সেই ব্রেনে যে ইমেজটা ফর্ম হচ্ছে, এইটা সে ভাবছে সেইখানে যে গাছটা, মানে ওই গাছটাই, এটাও সিগনিফায়ার, এটাও সিগনিফায়ার। দ্য রিয়েল ট্রি ইজ দ্য সিগনিফাইড, ঠিক আছে? এই জিনিসটা যদি কনফিউজিং লাগে তাহলে বলো, আমি আবার অন্যভাবে বোঝানোর চেষ্টা করব, বা তোমরা নিজেরাও এক্সাম্পল মানে দিতে পারো, অনেক এক্সাম্পলসই হবে, মানে এভরিথিং ইজ আ সিগনিফায়ার অর আ সিগনিফাইড। আর এই সিগনিফায়ার সিগনিফাইড এই শব্দগুলোকেও কিন্তু আমরা আমাদের হাইয়ার এডুকেশনে বারবার আসবে, অন্য অন্য থিওরির বইতে বারবার আসবে, তাই জন্য এটাকে বোঝা আমাদের জন্য খুব ভাইটাল, খুব জরুরি আর কি, যে সিগনিফায়ার আর সিগনিফাইডটা কী জিনিস। কারোর যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা বলো।
আর না হলে তোমরা নিজেরাও এক্সাম্পলস দিতে পারো, এক্সাম্পলস আমার সাথে শেয়ার করতে পারো যে এটা এটা সিগনিফায়ার আর এটা সিগনিফাইড, এরকম বলো। স্যার, হুম একটা জিনিস বলার ছিল। বলছি যে সিগনিফায়ারটা যেটা বললেন ওটা হচ্ছে হুম মানুষের মনের মধ্যে বাস্তব জিনিসটা চিন্তা করা একটা রূপ। তাহলে হুম স্যার সবসময় যে সিগনিফায়ারের জন্য সিগনিফাইড কিছু থাকতে হবে এমন তো জরুরি নয়। যেমন ধরুন, ফিকশনাল যদি কোনো ক্যারেক্টার আমরা চিন্তা করি, দেন তাহলে হুম। সেটা সিগনিফায়ারের অস্তিত্ব ছাড়াই তো আমরা সিগনিফায়ারকে আনছি না। সিগনিফাইডের অস্তিত্ব ছাড়া তুমি বলছো? হ্যাঁ, হ্যাঁ। এবার যেমন কোনো ব্যাপারটা, ফিকশনাল ক্যারেক্টার। ফিকশনাল ক্যারেক্টার, এখানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। যেমন ধরো ফিকশনাল ক্যারেক্টারের একটা নাম বলো, যে কোনো ফিকশনাল যেমন ক্যারেক্টার। আমরা যেমন আমরা ছোটবেলায় যখন গল্প শুনতাম তখন পক্ষীরাজ ঘোড়া বা ব্যঙ্গমা ব্যঙ্গমী, লাইক দিস। পক্ষীরাজ ঘোড়া, আর একটা কি আমি ক্যাচ করতে পারলাম না। বেশ, তো পক্ষীরাজ ঘোড়ার কথা যদি আহ, বলা হয়, তাহলে তুমি বলতে চাইছো যে ওরকম কোনো রিয়েল অবজেক্ট নেই, এবং তাই জন্য ওই পক্ষীরাজ ঘোড়া কমপ্লিটলি সিগনিফায়ারই আছে, সিগনিফাইড সেটার কিছু নেই, তাই তো? আহ, না মানে নেই ঠিক নয়, মানে কোনো একটা বাস্তব জিনিসটাকে আমরা চিন্তা তো করছি না। মানে হুম আছে, সে পক্ষীরাজ ঘোড়াটারও আছে। অ্যাকচুয়ালি পাখি যে আমরা ওড়ে, সেটাকে হুম পাখিটাকে দেখেই কিছুটা ওড়ার একটা ভাবছি যে এইরকম হুম যদি একটা ঘোড়া উঠতে পারে, কিন্তু হুম একটা বাস্তব সম্পূর্ণভাবে জিনিসকে আমরা কল্পনা করছি না, সেইটা বলছি। মানে অনেক হুম। টুকরো টুকরো জিনিস থাকতে পারে যেগুলো মিশে আমরা হাইব্রিড একটা প্রোডাক্ট বানাচ্ছি যেটা সিগনিফায়ার, কিন্তু সরাসরি কোনো বাস্তব জিনিসকে আমরা চিন্তা না করেও যে সিগনিফায়ার আনতে পারি সেটা বলছি। আহ, এবার ব্যাপারটা হচ্ছে যে যখনই আমি এরকম কোনো ফিকশনাল বা কোনো আহ, জিনিসের কথা বলছি যেটা ইন রিয়েল লাইফ এক্সিস্ট করে না, আম, সেটার মানে যে ওটাকে সবসময় কোনো বস্তুই হতে হবে তার কোনো মানে নেই। যে মুহূর্তে ওটার ব্যাপারে কেউ লিখতে শুরু করলো, কেউ ওটাকে ডেসক্রাইব করতে শুরু করলো, সেই মুহূর্তেই কিন্তু ওটার একটা রিয়েল লাইফে এক্সিস্টেন্স শুরু হয়ে যায়। এবার রিয়েল লাইফ বলতে কোনো বইয়ের পাতায় লেখা আছে বা কোনো ছবি দেওয়া রয়েছে। যেমন ধরো, আমি যদি এখন ওই পক্ষীরাজ ঘোড়ার কথা, পক্ষীরাজ ঘোড়ার কোনো ছবি দেখতে চাই, পেগাসাস, ইটস আ ফিকশনাল ক্রিয়েচার, এটাকে এখানে আনতে পারবো কিনা আমি জানি না। লেটস সি। না, এটাকে এইভাবে না এনে আবার যদি আবার প্রেজেন্ট করি, হুম, এটা দেখতে পাচ্ছ অনেকগুলো ছবি। এটার কথাই বলছো তো, অপূর্ব? হ্যাঁ স্যার। হ্যাঁ। তার মানে এই যে ছবিটা, এই যে ছবিগুলো সব, এতগুলো যে ছবি আছে বা আরো ছবি আছে, অনেক ছবি আছে, আহ, কারোর মাথায় শিং, কারোর কেউ সাদা, কেউ ইত্যাদি, এই ইমেজটাই সিগনিফাইড, কারণ এই ইমেজটা তোমার মাথায় নেই, এই ইমেজটা ইন্টারনেটে আছে, বা এই ইমেজটা কোনো বইতে প্রথমে আছে, এই ইমেজটা প্রথমে কেউ এঁকেছিল, এবং যখন এঁকেছিল তখনও কিন্তু, যেটা তুমি নিজেই বললে, যে কোনো একটা পাখি এবং ঘোড়া দুটো একসাথে মিলিয়ে দিয়ে ইমাজিনেশনের সাহায্যে ওই জিনিসটাকে আহ, তৈরি করেছিল। যদি আহ, তাই হয়, তাহলেও কিন্তু ওই জিনিসটার একটা এক্সিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, কারণ ওইটাকে আমরা এবার দেখতে পাচ্ছি। তাই জন্য আমাদের জগতে, আমাদের মস্তিষ্কে, আমাদের ভাষায় এমন কোনো দিনও কোনো জিনিস তৈরি হতে পারে না যেটার অরিজিন
রিয়েল কোনো অবজেক্ট দিয়ে হবে না, মানে আমাদের সমাজে যেটা অলরেডি এক্সিস্ট করছে সেইটার রূপ প্রতিরূপ মিউটেশনস পারমিউটেশনস কম্বিনেশনস করেই কিন্তু আলটিমেটলি অদ্ভুত কোনো ধরনের ইম্যাজিনেটিভ কোনো জিনিস তৈরি হতে পারে। বাট it always has to start from something that is objectively real in our world. আমাদের মাইন্ড ওই জিনিসটাকে কোনোদিনও ইমাজিন করতে পারবে না যেটার কোনো না কোনো ধরন, যেটার কোনো না কোনো রূপ, যেটার কোনো না কোনো অ্যাসপেক্ট আমরা অলরেডি দেখে নিয়েছি। তোমরা ভাবতে পারো বা তোমরা চেষ্টা করতে পারো এটা ভাবার যে এরকম কোনো জিনিস সত্যি আছে কিনা যেটা কবির কল্পনায় এসেছে, অথচ সেটার কোনোদিন কোনো মানে ওটার সাথে রিলেটেড কোনো জিনিসের কোনো অস্তিত্ব ছিল না। অবশ্যই ছিল, কোনো না কোনো জিনিসের সাথে তার অস্তিত্ব অবশ্যই ছিল, তাই ওই জিনিসটাকে মডিফাই করে। এবার ধরো ট্রি, যেমন হ্যাঁ ট্রি তো এরকম একটা, কিন্তু অনেক এরকম ইমাজিনেটিভ ফিকশনাল এরকম অনেক ন্যারেটিভ আছে যেখানে ট্রিরা হাঁটছে বা ট্রিরা কথা বলছে, এরকম তো অনেক গল্প নিশ্চয়ই তোমরা পড়েছো বা সিনেমায় দেখেছো। ইংলিশ সিনেমায় অনেক সময় এরকম ধরনের ইমাজিনেটিভ ইয়েগুলো আমরা দেখতে পাই। তো সেইখানে দেখতে গেলে, সেইটার ব্যাপারে ভাবতে গেলে সব জিনিসেরই কোনো না কোনো অরিজিন আছে, মানে অরিজিন ইন রিয়েল। এরকম হতে পারে না যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ যতটা ডেভেলপ করেছে, হিউম্যান ল্যাঙ্গুয়েজ যতটা আছে, সেটাকে পেরিয়ে গিয়ে কেউ কোনোদিনও কিছু ইম্যাজিন করতে পেরেছে। আর ল্যাঙ্গুয়েজ ওইটারই আছে যেটা এক্সিস্ট করে, মানে নাম দেওয়াটা আলাদা জিনিস, কিন্তু ঘোড়া আর পাখি দুটোকে মিক্স করে পক্ষীরাজ ঘোড়া তৈরি হয়েছে, পেগাসাস তৈরি হয়েছে, ঠিক আছে? কিন্তু যদি পাখি আমরা দেখতামই না, যদি পাখি আমাদের জগতে থাকতোই না, পাখি শব্দটাই আমাদের জগতে না থাকতো, তাহলে আমরা সেটাকে অন্য কোনো জন্তুর সাথে অ্যাসোসিয়েট করা, বা ঘোড়া যদি জিনিসটা না থাকতো, তাহলে আমরা ওড়ার সাথে ঘোড়ার কোনোদিনও কোনো সম্পর্ক করতে পারতাম না। ইমাজিনেশন অনেকটা ডেভেলপড হতে পারে, এবং এই জায়গায় প্লাতো বলে একজন দার্শনিক ছিলেন, গ্রিক দার্শনিক, নিশ্চয়ই নাম শুনেছ। তো তিনি বলছেন যে our world is an imitation of the world created by God, মানে হেভেনটা যেটা, প্যারাডাইস যেটা, সেটা হচ্ছে আসল জগৎ, মানে যেখানে গড থাকে, আর আমাদের এই ওয়ার্ল্ডটা ওই জগৎটার একটা ইমিটেশন মাত্র, ওই জগৎটার একটা নকল মাত্র। এবং উনি ড্রামার ব্যাপারে যেটা বলেছিলেন, তোমরা কেউ জানো কিনা জানি না, প্লাতোর উক্তিটা কেউ জানো অ্যাবাউট ড্রামা, যেটাকে অ্যারিস্টটল পরবর্তীকালে মানে খণ্ডন করেনি, কিন্তু ওটাকে সাপোর্টই করেছে অ্যাকচুয়ালি, বা অ্যাকচুয়ালি অ্যারিস্টটলই এই জিনিসটাকে বেশি হাইলাইট করেছে অ্যাবাউট ড্রামা। ড্রামার ডেফিনেশন দিতে গিয়ে অনেক সময় আমরা এই ডেফিনেশনটা, এই আইডিয়াটা বলি আর কি। What is the definition of drama according to Aristotle? কেউ বলতে পারবে? তোমরা ড্রামা আগেও পড়েছো, তো তোমাদের ড্রামার ব্যাপারে জানার কথা। পোয়েটিক্স বলে যে বইটা, সেইখানে ড্রামার এই ডেফিনেশনটা অ্যারিস্টটল বলছে যে
ড্রামা ইজ দ্য ইমিটেশন অফ অ্যাকশন। ড্রামা ইজ দ্য ইমিটেশন অফ অ্যাকশন। যে অ্যাকশনটা আমাদের নর্মাল লাইফে হয়, এভরিডে লাইফে হয়, সেই লাইফের সেই জগতের একটা ইমিটেশন হচ্ছে ড্রামা। ড্রামা যেটা নাটক আমরা দেখি, তো নাটকে তো সেটাই দেখি না যেটা আমাদের জীবনে হচ্ছে, হতে পারে, হয়। অবশ্যই ওই কথাগুলো, ওই কাণ্ডগুলো, ওই অ্যাকশনগুলো অতিরঞ্জিত, এক্সট্রা এক্সাজারেটেড, মেলোড্রামাটিক, কিন্তু সূত্রপাতটা কিন্তু আমাদের রিয়েল লাইফ, সূত্রপাতটা কিন্তু আমাদের রিয়েল জগৎটা, সেটাকে অতিরঞ্জিত করে স্টেজের ওপরে দেখানো হয়। ঠিক আছে, তো সেইভাবেই আমাদের ইমাজিনেশন ততটাই ডেভেলপড হতে পারে যতটা ডেভেলপড হচ্ছে আমাদের জগৎটা, এবং সেই জগৎটাকেও বুঝতে গেলে আমাদের ভাষা লাগবে। আগেই তোমাদেরকে বলেছিলাম যে স্ট্রাকচারালিজম বা পোস্ট স্ট্রাকচারালিজম দুটোই কিন্তু ভাষা ভাষা কেন্দ্রিক। ভাষা কেমনভাবে কাজ করে, ভাষার রোল কি ইত্যাদি, এইসব জিনিসগুলোকেই কিন্তু স্ট্রাকচারালিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম মান্যতা দেয় বা বোঝে। ঠিক আছে, ইনফ্যাক্ট এই ধরনের কোয়েশ্চেন্সগুলো তোমাদের, আমি জানি না তোমরা কেউ সিইউইটিতে অ্যাপ্লাই করেছিলে কিনা, মানে কমন এন্ট্রেন্স টেস্ট অর এন্ট্রেন্স ইনটু ইউনিভার্সিটিস, মনে হয় করনি কেউই করনি। তো যদি অন্য কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামস ইত্যাদির জন্য কিছু থাকে, তখন কিন্তু এই জিনিসগুলো, এই প্রশ্নগুলোই করা হয় যে অ্যারিস্টটল কি বলেছিল ড্রামার ব্যাপারে, বা পোস্ট স্ট্রাকচারালিজম, মানে এটা তোমাদের প্রশ্নটা এই পরীক্ষাতেও আসতে পারে যে স্ট্রাকচারালিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম কোন কোন জিনিসটার ওপরে বেশি জোর দেয়, লিটারেচার না ল্যাঙ্গুয়েজ, ইমাজিনেশন না ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের ওপরেই সবসময় বেশি জোরটা থাকে, এবং সাসুরের পুরো বইটাই ল্যাঙ্গুয়েজটাকে মাথায় রেখে তৈরি হয়েছে। এভরিথিং ইজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ইমাজিনেশন অতটাই ডেভেলপড আমাদের যতটা ডেভেলপড হচ্ছে আমাদের ভাষা। ভাষা যদি উন্নত হয় তাহলে ইমাজিনেশনেরও উন্নত হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে উন্নত ইমাজিনেশন থেকেও আবার অনেক সময় ভাষার কিছু উন্নতি ঘটে, কিন্তু ইনিশিয়ালি আমাদের ইমাজিনেশনটা বাঁধা থাকে আমাদের ভাষার ক্ষমতার ওপরে। যেমন বাচ্চারা, খুব ছোট বাচ্চারা খুব বেশি ইম্যাজিনও করতে পারে না। সিম্পলি একটা জিনিস যে ওরা এটা ইম্যাজিন করতে পারে না যে বাবা মা যদি চোখের সামনে না থাকে তার মানে বাবা মার অস্তিত্ব আছে। ওরা ওটা ইম্যাজিন করতে পারে না, তাই অনেক সময় কাঁদে বাবা মাকে না দেখে। মানে আমরা অনেক সময় ভাবি যে বাচ্চা কাঁদছে কেন, শুধু শুধু এই খেলো, এই ঘুমোলো, পটিও করে নিয়েছে, সব কিছুই ঠিক আছে, তাও কাঁদছে কেন? কারণ হয়তো ওর চোখের সামনে ওর মাকে বা বাবাকে, মাকেই স্পেশালি, অত ছোট বাচ্চা মাকেই স্পেশালি দেখতে পাচ্ছে না। আর ওই বাচ্চাটার এটা ধারণা হচ্ছে যে যেহেতু ও চোখের সামনে দেখতে পাচ্ছে না তার মাকে, তাই জন্য সে, ওর মা আর নেই, ওর মা ওকে ছেড়ে চলে গেছে, ওর মা ওর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই ট্রমাতে, সেই দুঃখে বাচ্চাটা কেঁদে ফেলছে। দ্যাট ইজ আ সাইকোলজিক্যাল থিং, মানে চাইল্ড সাইকোলজি বা ইনফ্যান্ট সাইকোলজি, অনেকগুলো টেস্ট, অনেকগুলো গবেষণার পরে এইসব জিনিসগুলোকে, এসব জিনিস জানা গেছে। সো অপূর্বর যে প্রশ্নটা, যে ফিকশনাল যে জিনিসগুলো আছে সেটার কি সিগনিফাইড হওয়া সম্ভব, সেটা কি রিয়েল লাইফে কোনো জিনিস হওয়া সম্ভব? রিয়েল লাইফ বলতে বইয়ের পাতা, ইন্টারনেটে ছবি, কোনো ছবি আঁকা, কোনো মূর্তি, কোনো গান, কোনো শব্দ, সবই কিন্তু রিয়েল লাইফে ঢুকে যাচ্ছে।
ফিকশনাল হলেও, ইমাজিনেটিভ হলেও, ওটার কিন্তু উৎসটা রিয়েল কোনো একটা লাইফে, রিয়েল কোনো একটা অবজেক্টে আছে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচারালিজম। এবার এই একই জিনিস যখন আমরা পোস্ট স্ট্রাকচারালিজমে দেখব, তখন কিন্তু জিনিসটা একটুখানি কমপ্লিকেটেড হয়ে যাবে বা জিনিসটা উল্টেও যেতে পারে, সেটা আমি পরে আসছি। এছাড়া কোনো কনফিউশন থাকলে বলো, বা অপূর্ব ব্যাপারটা যদি বুঝে না থাকো তাহলে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এই বেস ধরে আরেকটা জিনিস, এই ইমেজ বা অবজেক্টের ক্ষেত্রে নয়, কিন্তু যদি আমরা রাইটার্স বা পোয়েটসরা যেভাবে গল্প বা কবিতা লেখে সেই দিকটাকে যদি ভাবি, তার মানে তাদের প্রতিটা লেখার পেছনেই এরকম কিছু না অন্য কোনো লেখকের লেখা বা কোনো বাস্তব জিনিসের উৎস থাকে। পুরোপুরি অবশ্যই ফিকশনাল বলে তো তার মানে কিছুই হয় না। না, পুরোপুরি ফিকশনাল, পুরোপুরি ইমাজিনেটিভ কিছুই নেই। ইনফ্যাক্ট তোমরা পোস্ট স্ট্রাকচারালিজমেই একজন ভদ্রমহিলার নাম পড়বে, একজন ভদ্রমহিলার লেখা পড়বে, তার নাম হচ্ছে জুলিয়া ক্রিস্টেভা। জুলিয়া ক্রিস্টেভা বলছে যে আমাদের নতুন করে কিছু লেখার নেই, কারণ যা লেখার ছিল সব অলরেডি লেখা হয়ে গেছে। We do not have anything new to write because everything that could be written is already written. After all, ডিকশনারিতে যে ওয়ার্ডসগুলো আছে সেগুলোই তো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন লেখকরা বিভিন্ন বইতে লিখেছে। এমন লেখা খুব, মানে একদম নেই সেটা আমি বলবো না, একটা দুটো এমন লেখা আছে, বাট 99.99% যে ফিকশনগুলো আছে, যে লেখাগুলো আছে, সবই কিন্তু ডিকশনারিতে যে শব্দগুলো আছে সেইগুলোর ওপরই বেস করা। এবং আর একটাও জিনিস, মানে আমি জানি না এটা কনফিউজিং হয়ে যাবে কিনা ব্যাপারটা, কিন্তু একটা টার্ম আছে যেটা তোমাদের জানার উচিত। সেটা হচ্ছে, আমি চ্যাট বক্সে লিখছি, নিওলজিজম। নিওলজিজম নিওলজিজম কথাটার মানেটা কেউ জানো কি? কেউ বলতে পারবে? হোয়াট ইজ নিওলজিজম? নিও মানে তোমরা অলরেডি জানো। নিও ক্লাসিক্যাল বলার সময় তোমাদেরকে বলেছিলাম। শ্রাবণী, নিওলজিজম, নিও কথাটার মানেটা কি? NEO। শ্রাবণী ঘুমোচ্ছে। স্নেহাশিস, স্যার নিয়ম মানে নতুন। হ্যাঁ, নিও মানে নতুন। আর লজিজম কথাটার মানেটা, লজি মানে হচ্ছে রিপ্রেজেন্টেশন, লোগস, লজি, এগুলো মানে রিপ্রেজেন্টেশন, আর ইজমটা হচ্ছে কোনো একটা প্র্যাকটিস। তার মানে কি, নতুন ভাষা, নতুন ওয়ার্ড তৈরি করার যে প্র্যাকটিসটা আছে সেটাকে বলা হয় নিওলজিজম। এটার মানেটা হচ্ছে প্র্যাকটিস অফ ক্রিয়েটিং নিউ ওয়ার্ডস। প্র্যাকটিস অফ ক্রিয়েটিং নিউ ওয়ার্ডস, সেটার মানেটা হচ্ছে নিওলজিজম। এবার আমি বললাম যে আমাদের ভাষা অতটাই ডেভেলপড, এই আমাদের ইমাজিনেশন অতটাই ডেভেলপ করতে পারে যতটা আমাদের ভাষা ডেভেলপ করতে পারে। তাহলে নিওলজিজম কথাটার মানেটা এটা দাঁড়াচ্ছে যে নতুন নতুন শব্দ তৈরি করা, নতুন নতুন শব্দ বানানো, যেটা শেক্সপিয়ার, তোমরা DSC 4-এ ইম্পর্টেন্স অফ অর কন্ট্রিবিউশন অফ শেক্সপিয়ার পড়ছো। তো কন্ট্রিবিউশন অফ শেক্সপিয়ারে একটা পার্ট আছে যে বোল্ড ইউজ অফ মেটাফার্স অ্যান্ড মেটানমিজ অর সিমিলিজ, বোল্ড সিমিলিজ, বোল্ড মেটাফার্স।
বা নিওলজিজম, নতুন নতুন শব্দ তৈরি করা, যেটা জর্জ অরওয়েল মতন একজন লেখক করতেন। তো তার মানে নতুন শব্দ যেগুলো ক্রিয়েট হচ্ছে, তাহলে সেগুলো কি সবই সম্পূর্ণভাবে লেখকের মাথা থেকে বেরিয়ে আসছে? সেরকম সব সেটার সাথে যোগাযোগ রাখা বা বাইনারি অপোজিটসের ক্ষেত্রে দেখতে গেলে ওই শব্দটা তখনই মানে হতে পারে যখন ওটার সমানার্থ কোনো শব্দ অলরেডি আছে। যেমন নিওলজিজমের একটা উদাহরণ যদি আমি দিতে চাই, তাহলে হচ্ছে যে তোমরা 4th সেমিস্টারে পড়েছো লিলিপুট। লিলিপুট শব্দটা এখন মানেটা কি হয়েছে শিল্পা? হোয়াট ডাজ লিলিপুট মিন? যদি আমি তোমাকে লিলিপুট বলি তাহলে তার মানেটা কি হচ্ছে? ছোট কোনো একটা জিনিস। হ্যাঁ, লিলিপুট মানে এখন হয়ে গেছে ছোট কোনো একটা জিনিস। কারণ জনাথন সুইফট ওই যখন ওই দেশে গেছিল, তো ওইখানকার দেশের লোকজনের নাম ছিল লিলিপুট। ওরা নিজেদেরকে ছোট বলে মনে করতো না, ওদের দেশের ওদের বাসিন্দাদের নাম ছিল লিলিপুট। তাই জন্য আমরা এখন লিলিপুট তাদেরকে বলি যারা সাইজে ছোট। ঠিক আছে? বেশিরভাগ লোকজনের তুলনায় দেখা যাচ্ছে যে শিল্পার সাইজটা, শিল্পা ছোটোখাটো, তাই জন্য আমরা যদি শিল্পাকে লিলিপুট বলি, তার মানে এটা মানে করছি যে লিলিপুট ইজ আ স্মল পার্সন অর থিং। কিন্তু এটারও উৎস আছে, এটারও মানে এটারও একটা মিনিং আছে যে আমরা কেন লিলিপুট বলি ছোট মানুষদেরকে বা ছোট কোনো অবজেক্টকে। কারণ জনাথন সুইফট নিজের লেখায় ওই বাসিন্দাগুলোকে লিলিপুট বলেছিল যারা গালিভারের তুলনায় সাইজে ছোট ছিল। তো এই করে নতুন শব্দ আসছে ঠিকই, কিন্তু ওটার একটা বইতে মেনশন করা আছে, বইটা আমরা পড়তে পারি, টাচ করতে পারি, দেখতে পারি, আবার সেটাকে নিয়ে অ্যানিমেশন আছে, সেটাকে নিয়ে কমিক্স আছে, তো আমরা সবই দেখতে পাচ্ছি। তার জন্য এই মেন্টাল ইমেজ বা ওই শব্দ সিগনিফায়ার তৈরি হয়ে যাচ্ছে, এবং সিগনিফাইডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি যে লিলিপুট মানে শুধু লিলিপুটদের বাসিন্দারা নয়, বা ওই আইল্যান্ডটা নয় যেখানে গালিভার গিয়ে আটকে গেছিল, কিন্তু লিলিপুট মানে এখন হয়ে গেছে সব রকমের ছোটোখাটো জিনিস, সব রকমের ছোটোখাটো মানুষ যারা সাইজে ছোট, সেরকম সব জিনিসের এখন নাম হয়ে গেছে লিলিপুট। ঠিক আছে? তো নিওলজিজম যখন এই মানে যখন স্ট্রাকচারালিজমের ব্যাপারে তোমরা জানছো যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারালিস্টস, অ্যাকর্ডিং টু সাসুর, যে জিনিসটা নেই সেই জিনিসটার নাম হতে পারে না, আর যে জিনিসটার নাম নেই সেটা হতে পারে না। হয়তো রিয়েল লাইফে আছে জিনিসটা, কিন্তু সেটার নাম আমাদের কালচারে নেই, বা সেটার নাম কোনো মানে সেটাকে আমি কোনো নামে এক্সপ্লেন করতে পারবো না। তো সেটার এক্সাম্পল যদি দেওয়ার চেষ্টা করি, আই ডোন্ট নো, লেট মি সি। আমি আবার একটা অন্য ট্যাব শেয়ার করছি। এই যে দেখো, এই কিছু ইমেজেস আছে, ঠিক আছে? এটা কি বলো তো?
মানে নিচে নামটা না পড়ে। এটা কি দেখেছো তোমরা আগে? হ্যাঁ স্যার স্যার, এটা তো জিলাপি নাকি ফল কি এক একটা বলে। ধরনের। হ্যাঁ, এক ধরনের ফল। জিলাপি হ্যাঁ স্যার, বলে স্যার টক এটাকে। জাতীয়। হ্যাঁ, কি? শ্রাবণী কি জিলাপি, জিলাপি স্যার। জিলাপি। হ্যাঁ আর শ্রাবণী কি বলছে? হুম। হ্যাঁ স্যার, বলছি ওটা যে এক জাতীয় ফল। ফল, রাইট। এবার জিলাপি এই যে কথাটা তুমি বললে, তার মানে এই ফলটাকে ডেসক্রাইব করার জন্য আমি অলরেডি এক্সিস্টিং একটা জিনিস যেটা আমাদের কাছে খুব কমন, জিলিপি, সেটার নাম নিচ্ছি। আর ফল এই জন্য কারণ এটা গাছের সাথে রয়েছে, তাই জন্য এটা ফল। ঠিক আছে? এই এই যে অ্যাসোসিয়েশনসগুলো, এগুলো এগুলোর সাহায্যেই কিন্তু আমরা একমাত্র আম, কোনো ভাষা বা কোনো আহ, কোনো ওয়ার্ড, কোনো ইমেজকে আমরা বুঝতে পারি বা বুঝতে পারি না। ঠিক আছে? আম, কোনো এমন জিনিস যেটা আমরা কোনোদিনও দেখিনি, আহ, অবশ্য এখন ইন্টারনেটের যুগে আমাদের কাছে এই জিনিসটা হয়ে গেছে যে আমরা আহ, অনেক সময় অনেক জিনিস দেখে নিতে পারি, সার্চ করে নিতে পারি আর কি। কিন্তু এমন একটা জিনিস যেটা কোনোদিনও দেখিনি, সেটার নামটাও আমরা বলতে পারবো না। এই মুহূর্তে আমি সেই এক্সাম্পলটা দিতে পারছি না, কারণ যখনই আমি কোনো ইন্টারনেটের সাইটে যাব তখনই আমাকে ওটার নামটা ওটার সঙ্গে আহ, চলে আসবে। বাট লেট মি স্টিল ট্রাই টু ফাইন্ড অ্যান এক্সাম্পল। রাইট, বাট আচ্ছা, এটাকে তাহলে আমায় এটা কপি পেস্ট হবে কি না? আহ, না, এটা এইভাবে কপি পেস্ট হবে না, বাট লেট মি সি। সেভ ইমেজেস। হুম, এবার আমি এইখানে যদি এই ইমেজটাকে নিয়ে আসি, হুম, এই জিনিসটা তোমরা কি দেখতে পাচ্ছ এটাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো অলরেডি যদি না বুঝে গিয়ে থাকো তাহলে এটা বলো, এটা কি জিনিস? হোয়াট ইজ দিস থিং? কি হয় এটা? এটার নাম কি? এটা আগে দেখেছো কি? এটা এটা ওই টিভির সেটটপ বক্সের মতো কিছুটা মনে হচ্ছে। হুম, সেই স্মার্ট টিভি গুলো থাকে না, একটা বক্সের ওপর বসানো থাকে, সেটা দিয়ে সেই বিভিন্ন চ্যানেল বা এমনি হটস্টার, ইউটিউব, বিভিন্ন জিনিস টিভিতে চালানো যায়, তো সেরকম স্মার্ট বক্সের মতো লাগছে না, কিছুটা। এটা একদমই স্মার্ট বক্স নয়। হুম। অন্যরা কোনোদিন দেখেছো বা হোয়াট কুড বি দিস থিং? ও অপূর্ব বলছে এটা স্মার্ট বক্স, টিভির স্মার্ট বক্স। হোয়াট ইজ দিস?
বা এটার নামটা কি হতে পারে? কোনো নাম কি মাথায় আসছে কারোর? না আসারই কথা, কারণ এমন একটা এমন একটা জিনিস যেটা আমরা হয়তো আগে দেখিনি। রিসেন্টলি আমাকে কেউ একজন এটা গিফট করেছে, আমি তোমাদের একটু সাহায্য করার চেষ্টা করছি। এবার দেখো তো, ভালো করে দেখো, দেখে বোঝার চেষ্টা করো যে এটা কি হতে পারে। স্যার কার্ড হোল্ডার, সেই ছোট ছোট ওয়ালেটের মতো হয়। রাইট। কি করে বুঝলে? কারণ এইখানে ওই ভিসা, ওই কার্ডের, ডেবিট কার্ডের ইয়েটা রয়েছে, তাই না? তো এটা যদি আমি সরিয়ে দিতাম, তাহলে কিন্তু বুঝতে আরো একটুখানি সময় বেশি লাগতো যে এটা কি। তাও আবার এগুলো এখানে কার্ডগুলো আছে। যখন আমি প্রথমে গিফটটা পাই, তখন আমি উল্টে পাল্টে দেখছি যে কি ব্যাপারটা, কি জিনিস এটা, কিছুতেই বুঝতে পারছিলাম না। পরে অনেক পরে গিয়ে বুঝলাম যে আচ্ছা, এটা কার্ড হোল্ডার। তো আমরা যদি কোনো জিনিসটাকে না দেখে থাকি কোনোদিনও, তাহলে সেটার নামও করতে পারবো না। কোথায় সেট টপ বক্স, আর সবাই কি কি ভাবছিল একটু বলো তো। শ্রাবণী কি ভাবছিল? স্যার আমি ওইটার জন্য কিছু ভাবলাম অপূর্ব যখন প্রথম বলছি। আচ্ছা, শিল্পা? হ্যাঁ, কি? কথাটা কেটে গেল আবার। তুমি চ্যাট বক্সে লিখে দাও যেটা প্রথমে তোমার মাথায় এসেছিল। তোমার কথাগুলো কেটে যাচ্ছে। শুভ? আমি স্যার বক্স টাইপের কিছু ভাবছিলাম। মানে কিসের বক্স? জুতোর বক্স? কিসের কোনো বক্স? কিছু হয়তো ভেতরে রাখা এরকম ওকে। কিছু। আর বাকিরা? মিলন? তো আমি তো ফার্স্টে ভাবলাম মেবি একটা ডায়েরি টাইরি হতে পারে। ডায়েরি? কিন্তু কোনোটাই দেখা যাচ্ছে যে এটা নয়, এটা কার্ড হোল্ডার। তো আমাদের কাছে এটাকে ডেসক্রাইব করার কোনো শব্দ ছিল না যে কিভাবে ডেসক্রাইব করবো এটাকে। ঠিক আছে? তো এটার জন্যই আমাদের আগে সিগনিফাইড মানে কিছু একটা জিনিস এক্সিস্ট করতে হবে, তারপরে সেটার আমরা নাম একটা দিতে থাকি, যে এটার নাম এটা হবে, ওটার নাম এটা হবে, এরকম আমরা নাম দিতে থাকি। এবং তখনই ওই সিগনিফায়ার আর সিগনিফাইডের ব্যাপারটা তৈরি হয়। ঠিক আছে? যে এই যে ধরো কোভিডের আগে কোভিড, করোনা, এগুলো আমরা জানতাম না যে এগুলোর মানে কি, এগুলো কি হয়। যখন আমরা, মানে এই জিনিসগুলো কিন্তু এক্সিস্ট করছিল, এক্সিস্টেন্স ছিল আগের থেকে, কিন্তু আমাদের কাছে এটা তখনই আসলো, তখনই আমরা এটার এক্সিস্টেন্সের ব্যাপারে জানতে পারলাম, যখন আমরা স্বচক্ষে এটাকে দেখতে শুরু করলাম, বা আমরা এটার ব্যাপারে পড়তে শুরু করলাম, এটার ছবি দেখতে শুরু করলাম। বিভিন্ন সিগনিফাইড অলরেডি এক্সিস্ট করছিল, কিন্তু আহ, আহ, সিগনিফায়ারটা আমরা পরে বুঝতে পারি। তাই জন্য অ্যাকর্ডিং টু সসুর or according to um, structuralists, um, সিগনিফায়ার, যেটা আমি বড়, যেটা আমি ছোট এস দিয়ে সিগনিফাই করছি, এস, ঠিক আছে, এটাকে এস হিসেবেই ধরো। এটা হচ্ছে তোমার সিগনিফায়ার, মানে এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ছোট হাতের এস হচ্ছে সিগনিফায়ার, আর আবার বড় হাতের এস, এত বড় নয়, বাট এখানে আমার যেহেতু কন্ট্রোলটা খুব কম, তাই জন্য এখানে উল্টোপাল্টা হচ্ছে। এটা হচ্ছে সিগনিফায়ার।
ফাইট। ছোট হাতের এস মানে সিগনিফায়ার আর বড় হাতের এস মানে হচ্ছে সিগনিফাইড। তার মানে আমরা যখন ডিভিশন করি, যখন আমরা ভাগ করি, তখন বড় বড় যে সংখ্যাটা সেটা উপরে থাকে, রাইট, ডিভাইডেড বাই দ্য স্মল সংখ্যা ছোট এস। তার মানে সিগনিফাইড উপরে, সিগনিফায়ার নিচে, মানে সিগনিফায়ারটা কম ইম্পর্টেন্ট আর সিগনিফাইডটা বড় ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তবে এটা মানে স্ট্রাকচারালিজমের ফর্মুলা, মানে ওরা সিগনিফাইডটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, রিয়েল অবজেক্টটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, মেটেরিয়ালটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। কিন্তু আমাদের এটা বোঝার কথা, এটা জানার কথা যে এই দুটো জিনিস খুব একটা আলাদা টাইপের কিছু নয়, বা খুব যে এদের মধ্যে যুদ্ধ হচ্ছে তা নয়। এই দুটোকে নিয়েই কিন্তু সাইনটা তৈরি হয়। মানে যদি আমি এরকম করে বলি, নেক্সট স্লাইডে এটা দেখাচ্ছি তোমাদেরকে। সাইন, সাইন মানে কি? চিহ্ন, ঠিক আছে। সাইন মানে হচ্ছে চিহ্ন। সাইনের দুটো পার্ট আছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারালিজম। একটা হচ্ছে সিগনিফাইড আর আরেকটা হচ্ছে সিগনিফায়ার। শব্দ, মস্তিষ্কের মধ্যে তৈরি হওয়া ইমেজ আর অ্যাকচুয়াল অবজেক্টটা, এই দুটো নিয়েই একটা সাইন, একটা চিহ্ন তৈরি হয়। আর আমাদের ভাষাটা কি? সবই চিহ্ন। সে মুখে বলি বা হাতে লিখি, আঁকি, সবই কিন্তু চিহ্ন। চিহ্ন মানে যেমন ধরো এ, এইটা কিন্তু একটা চিহ্ন, এটার অ্যাকচুয়াল কোনো অস্তিত্ব কিছু নেই। মানে তুমি ন্যাচারাল ওয়ার্ল্ডে এরকম ধরনের কোনো জিনিস নেই, কারণ এটা ম্যানমেড, হিউম্যান মেড, ম্যানমেড নয়, ভুল বললাম, হিউম্যান মেড। তেমনি আমাদের অ আ ক খ। হ্যাঁ, কেউ কিছু বলছো, বলো। শ্রাবণী, তোমার নেটওয়ার্কের হয়তো কিছু সমস্যা হচ্ছে, তুমি একটু এমন জায়গায় গিয়ে কথা বলার চেষ্টা করো যেখানে নেটওয়ার্কটা বেটার হবে। আর না হলে চ্যাট বক্সে তোমার সমস্যাটা লেখো। আমি জানি এটা বুঝতে একটুখানি সময় লাগবে, কারণ এটা তোমাদের কাছে একটু আলাদা ধরনের কনসেপ্ট হতে পারে, বাট উই উইল টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড দিস। আর তোমাদের আগেই বলা আছে যে যদি তোমাদের, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলো। স্যার বলছি, মানুষ তো তাহলে মানে এই চিহ্নটাকে মানে ইমাজিন করেছিল, তারপর তো তারা একটা অস্তিত্ব দিয়েছে। অবশ্যই, অবশ্যই, সবই। হ্যাঁ, বলো শ্রাবণী। ফায়ার সিগনিফায়ার আগে আসে বা সিগনিফায়ার তারপরে, এরকম কোনো ইয়ে নেই মানে। এটা এটা অনেকটা ওই ডিম আগে না মুরগি আগে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু হ্যাঁ মানুষের স্যার। মানুষের জন্মের আগে প্রকৃতি তো ছিল। প্রকৃতির মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে, যেমন ট্রি, হর্স, ডগ, এগুলো সবই মানুষের জন্মের আগে থেকে ছিল। মানুষ হয়তো সবকিছু এখন শেষ করে দিচ্ছে, কিন্তু মানুষের জন্মের আগে এই জিনিসগুলো ছিল। ওই জিনিসগুলোকে যখন চিহ্নিত করছে মানুষ নিজের ভাষায়, তখন সিগনিফায়ারের কনসেপ্টটা একদম ঠিকঠাক বসছে, যে আগে সিগনিফাইড এসছে, তাই জন্য ওটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে ওটার নাম রাখা হয়েছে। কিন্তু নাম কি দিয়ে রাখা হয়েছে? চিহ্ন দিয়ে।
সেই চিহ্ন কমপ্লিটলি ইমাজিনারি, ওই চিহ্নের কোনো মানে নেই। এই চিহ্নটা এ, এটা এ কেন, সেটা কি কেউ উত্তর দিতে পারবে? Why is A written? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার শুনতে পেলাম না লাস্টের কথা, মানে এ, এই যে আওয়াজটা চিহ্নটা, একটু ব্রেক করে গেল মেবি। আমার না আপনার প্রবলেম বুঝতে পারলাম না, একবার রিপিট করবেন না? হ্যাঁ আমি বলছি এই যে এ, এই যে শব্দটা, শুনতে পাচ্ছ? হ্যাঁ অপূর্ব। হ্যাঁ স্যার এবার ক্লিয়ার। হ্যাঁ এ যে লেটারটা, হ্যাঁ এটার পেছনে কোনো সাইন্টিফিক, স্ট্রাকচারাল, লজিক্যাল কোনো কারণ আছে যে এটাকে এরকম ভাবে কেন লেখা হয়? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি মানে কোনো এটা বলেছিলেন আগে আই থিঙ্ক, যে কোনো লেটার বা যে কোনো কিছুই অ্যাকচুয়াল বাস্তব জিনিসের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। লাইক যেমন ট্রি, যেটা বলেছিলেন যে ট্রি অর এই টাইপের জিনিসগুলো, যে টিটা অ্যাকচুয়াল গাছের মতো দেখতে দেখতেই সেটাকে ওইভাবে ব্যবহার করতে 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 মানে অ্যাকচুয়ালি প্রথমে সিম্বল হিসেবে তো ব্যবহার করতো মানুষ, তো সিম্বল থেকে আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে সেগুলো শব্দের বা অক্ষরের রূপ নেয়। তো হ্যাঁ অ্যাকচুয়াল এটাকেও যদি আমরা ব্যাকের দিকে যাই বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা বিভিন্ন সিম্বলের মাধ্যমে, সেটা হয়তো কোনো ওই রকম বাস্তব জিনিসকেই ছবির মাধ্যমে এঁকে বোঝানো হতো, তারপর সেটা থেকে আকৃতি বদলে বদলে এর মতো আকৃতি হয়েছে। হ্যাঁ রাইট। মানে আমরা নেচার থেকে ইমিটেট করতে শুরু করছিলাম, তো ভাষাটা যত কমপ্লেক্স হতে শুরু করেছে, সাইন্সগুলো, চিহ্নগুলো ততটাই অ্যাবস্ট্র্যাক্ট হতে শুরু করেছে। মানে অ্যাকচুয়ালি এ বলতে যা ছিল, যেটা লেখার চেষ্টা করা হয়েছিল সব থেকে প্রথমে, সেটার সাথে এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, এটার আর কোনো সম্পর্ক নেই। সব সম্পর্ক ঘুচে গেছে বা এত ক্ষীণ হয়ে গেছে যে আমরা কিছুতেই এটাকে কেন এ বলা হয় সেটাকে আর খুঁজে বার করতে পারবো না। এটা আর্গুমেন্ট দিতেই পারি যে অ্যাকচুয়ালি সবকিছুই সিম্বলস দিয়ে শুরু হয়েছিল, পিক্টোগ্রাফ দিয়ে শুরু হয়েছিল। যদি হিরিওগ্লাইফিক্সে ফিরে যাও, যদি ইজিপশিয়ান লেখায় ফিরে যাও, সবই কিন্তু কোনো না কোনো আহ, আসল বস্তু, যেটা আমি তোমাদের ওই ধানের ব্যাপারে বলেছিলাম, ধান ধান দেওয়া হচ্ছে। আমার মনে পড়ছে, আমার মনে হয় কমিক্স পড়াবার সময় থার্ড সেমিস্টারে তোমাদের এই জিনিসগুলো বলেছিলাম। কিন্তু ওই মানে ধান দেওয়ার সাথে বা ধানের সাথে বা গাছের সাথে এই যে টিটা, এই টির মাথাটাই বা কাটা হলো কেন? বা এটাকে তো একটা মানুষের মতন দেখতে লাগছে, যেটা মানুষ দাঁড়িয়ে আছে। কোনো না কোনো সম্পর্ক ছিল, সেটার আর বিন্দুমাত্র কিছু নেই, কিন্তু তৈরি ওই জায়গা থেকেই হয়েছে, সূত্রপাত ওই জায়গা থেকে হয়েছে। কিন্তু এখন জিনিসটা এমন জায়গায় চলে গেছে যেটার সাথে মানে এই এই অক্ষর, এই লেখা, এটা তো বড় হাতের, এটা আবার ছোট হাতের, এটার সাথে অ্যাকচুয়াল শব্দ বা অ্যাকচুয়াল কোনো জিনিসের কোনো যোগাযোগ আর নেই। তো যেটা শ্রাবণ জিজ্ঞেস করছিল, হ্যাঁ আমরা অবজেক্টটাকে দেখলাম, প্রিমিটিভ জায়গা থেকে বলছি, অবজেক্টটাকে দেখলাম আমরা, ধরো একটা পিঁপড়ে দেখলাম, তা ইংরেজরা কি বললো ওটাকে, পিঁপড়েটাকে কি বললো? অ্যান্ট। কিন্তু পিঁপড়েকে অ্যান্ট কেন বলা হচ্ছে? আর পিঁপড়েকে বাঙালিরা বাংলা ভাষায় পিঁপড়ে কেন বলা হচ্ছে? এটার কোনো সদুত্তর মানে খুব কম লোকই হয়তো দিতে পারবে বা কেউই দিতে পারবে না, কারণ এটা ট্র্যাডিশনাল। এটা আবহমান কাল ধরে ইংরেজরা পিঁপড়ে, আমরা অ্যান্ট বলছে, আমরা অ্যান্টকে পিঁপড়ে বলছি, অন্য ভাষার লোকেরা অন্য কিছু বলছে, কিন্তু একটা জিনিস সমান আছে। মানে এটাকে যদি ল্যাঙ্গুয়েজটাকে কি চেঞ্জ করতে পারবো এখানে? মনে হয় পারবো।
তো এটাকে করে লাভ নেই। I don't know if I will be writing uh, the right word. র হয় না র হয়? পিঁপড়ে। স্যার ডয়ের শোনা যায়। ও সরি। আচ্ছা চন্দ্রবিন্দু হয় কি? হ্যাঁ, চন্দ্রবিন্দুটা দেবো পরে। এটা বোঝার চেষ্টা করো, এটা পিঁপড়ে লেখার চেষ্টা করছি। যাই হোক, পিঁপড়ে খুব বাজে অবস্থা, পোলিও হয়ে গেছে পিঁপড়ের। তো এই দুটো জিনিসই কিন্তু ওই ইমেজ অফ পিঁপড়েকে বোঝায়। ঠিক আছে, আমি ইমেজটা আর এখানে আনছি না, আমি আবার ভয়ঙ্কর রকমের একটা আঁকা এঁকে তোমাদের হাসির পাত্র হয়ে হ্যাঁ, এই ধরনের একটা ইমেজকে বোঝায়। সে তুমি ইংরেজিতে অ্যান্ট বলো বা বাংলায় পিঁপড়ে বলো, এই ছোট্ট একটা প্রাণী যেটার মাথায় দুটো সুর আছে, 4টে পা না 6টা পা, কটা পা আছে, তো এই এই প্রাণীটাকে বোঝায়। কিন্তু অ্যান্টের অ্যান্টত্বটা কি আর পিঁপড়ের পিঁপড়ত্বটা কি, সেইটা আমরা কিন্তু বুঝতে পারবো না। হাউএভার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচারালিজম, পিঁপড়ে আগে থেকে ছিল, আমরা পিঁপড়ে দেখেছি, আমরা পিঁপড়ে তৈরি করিনি। এবার এই জীবটার একটা নাম দিতে হবে। তাই জন্য ইংরাজরা দিল অ্যান্ট, বাঙালিরা দিল পিঁপড়ে। এগুলো সবই আরবিট্রারি, এগুলো সবই নিজের খামখেয়ালি ভাবে লোকে দিয়েছে। কেন করেছে, যেটা কমিক্স পড়াবার সময়, টিনটিন টিবেট পড়াবার সময় যেটা আমি বলেছিলাম, সেটা এখনো বলছি, যে কিছু জিনিসের সাথে কিছু ন্যাচারাল অবজেক্টসের মিল ছিল এক সময়, যখন পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট লেখা হতো। তারপরে ওই কানেকশন, ওই ওই যোগাযোগটা আস্তে 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 একদম ক্ষীণ হয়ে যায়। ঠিক আছে, আমি জানি এটা বোঝা একটু টাফ, একটু সময় লাগবে, বাট তোমরা এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আছে বা তোমাদের যে নোটসগুলো আমি দিয়েছি, সেগুলো একটুখানি পড়ো, পড়ে তোমাদের যা কনফিউশনস থাকবে সেগুলো তোমরা আমাকে বলবে। ঠিক আছে, এই মুহূর্তে একদম বার্নিং কোনো কোয়েশ্চেন থাকলে বলো, যে এটা একদম বুঝতে পারলাম না, এরকম কিছু একটা জিনিস। মানে পুরো মাথার ওপর দিয়ে অনেক কিছুই গেছে আমি জানি, বাট অনেক মাথার ওপর দিয়ে চলে গেছে বা পায়ের তলা দিয়ে চলে গেছে, সেইটা কিছু থাকলে বলো। কারণ থিওরির ব্যাপারটা তোমরা মুখস্থ করে তো লিখে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি না বোঝো তাহলে পরবর্তীকালে কি সমস্যা হবে। তোমাদের মধ্যে যারা মাস্টার্স করতে চাইছো, মাস্টার্সে কোনো না কোনো পেপারে এগুলো থাকবেই, তখনও এগুলোকে নিয়ে, মানে অফকোর্স টিচার্সরা বোঝাবেন, কিন্তু একটা বেসিক নলেজ যদি ডেভেলপ না করে এসব নিয়ে, তাহলে পরে সমস্যা হবে। স্যার, হুম। যে আপনি নিউ ওয়ার্ড সৃষ্টি হয় কিভাবে বা নিউ ওয়ার্ডস কিভাবে আমরা অ্যাডপ্ট করি সেটা হুম। নিয়ে যখন বললেন, তখন ওই নিওলজিজম জিনিসটা বলেছিলেন। তো হুম। অ্যাকচুয়াল ওই নিওলজিজম প্র্যাকটিসটা মানে কি হুম। এমনি আমরা আমাদের অজান্তেই করি, না এটাকে ধরে বেঁধেও করা সম্ভব? দুটোই। অনেক সময় অজান্তে আমরা নতুন একটা শব্দ তৈরি করে ফেলি, তবে এই নিওলজিজমগুলো তৈরি করার মূলে হচ্ছে লেখক, নেতা, অভিনেতা, একই ধরনের জিনিস দুটোই। ইম্যাজিনেটিভ, ক্রিয়েটিভ লোকজনরা। হ্যাঁ শ্রাবণী বলো। স্যার আমি বলতে চাইছি এখনো তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানে মানুষের সম্পর্ককেও আমরা নতুন ভাবে একটা রূপ দিচ্ছি। তো সেগুলো স্যার কোনো অভিনেতা থেকে বা কোনো তৈরি করেছে এরকম?
আর একবার বলো কি তৈরি স্যার আমরা মানুষের মুখে মুখে তো নতুন শব্দ। মানে স্যার অনেক ক্ষেত্রে আমরা, হ্যাঁ যেমন স্যার বন্ধুকে বাডি বলে কিংবা হ্যাঁ, হাজবেন্ডকে হাবি বলে, হ্যাঁ, স্যার এগুলো কি আগে থেকে ছিল? অ্যাটলিস্ট তোমার হ্যাঁ। জন্য তো তাই। তুমি যখন তোমার হাজব্যান্ডকে হাবি বলবে বা হাবিবি বলবে বা হাব বলবে, হাব্বা বলবে, এগুলো সবই কিন্তু আগের থেকে ছিল, তুমি তৈরি করছো না। হাবি, এবার এটা খুব ইন্টারেস্টিং একটা স্টাডি, মানে তোমরা যারা ফার্দার স্টাডিজ করতে চাও, ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি ইন্টারেস্টেড থাকো, পিএইচডি করতে চাও, এটা নিয়ে পুরো একটা স্টাডি আছে যে একটা শব্দের এই ধরনের রূপগুলো কোথা থেকে তৈরি হয়। যেমন ধরো অপূর্ব। হ্যাঁ, অপূর্ব যখন যখন প্রথম প্রথম মানে ফার্স্ট সেমে এসছে, নতুন নতুন ক্লাস করছে, তখন অপূর্বকে পূর্ব, পুর, অপু, বা, ব, এগুলো কি বলা হতো? বলা হতো না। বা আমার শ্রাবণী বলে একটা বান্ধবী ছিল স্কুলে, তো যখন মানে প্রথম প্রথম গেছি তো শ্রাবণী বলেই ডাকতাম, তারপরে ওর স্রটা সরিয়ে দিয়েছিলাম, কি বাকি থেকে গেল? রাবণী। এটা আমরা আমরা ক্রিয়েট করেছিলাম, বা আমি জানি না আমি প্রথম ক্রিয়েট করেছিলাম কিনা, নিশ্চয়ই এর আগেও নিশ্চয়ই কেউ কেউ না কেউ বলেছিল যে শ্রাবণীকে রাবণী বলা যেত। তোমাদের বন্ধুদের মধ্যে কি তোমাকে কেউ রাবণী এরকম বলেছে স্কুলে, কলেজে? না স্যার। হ্যাঁ, তার মানে কি এখন দেখো একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল। এবার এই শব্দটা তোমাকে বন্ধুরা বলে খোঁচাবে যে স্যার তোকে রাবণী বলেছে। তা রাবণ, রাবণ থেকে রাবণী, কিন্তু শ্রাবণী থেকে যে রাবণী হলো সেটাও একটা ব্যাপার। আমি এটা বলছি না যে অভিনেতা, নেতা বা লেখকরাই একমাত্র নতুন নতুন শব্দ তৈরি করে, আমরাও অনেক সময় তৈরি করে ফেলি, কিন্তু আনকনসিয়াসলি, যেটা অপূর্ব বলল। আমরা ডেলিবারেটলি অনেক সময়ই নতুন কোনো শব্দ তৈরি করি না, বিকজ আমাদের ইমাজিনেশনটা ওদের ইমাজিনেশনদের মতন, অভিনেতা, নেতা, কোনো ক্রিয়েটিভ লোকজন, কোনো সায়েন্টিস্ট, কোনো লেখকের মতন অতটা উর্বর নয়, অতটা ডেভেলপ নয়, ঠিক আছে? বাট অফকোর্স আমরাও তৈরি করতে পারি, আমরা দিনে 100টা নতুন শব্দ তৈরি করে ফেলতে পারি যদি ভাবি ওইসব জিনিসগুলোকে নিয়ে, ঠিক আছে? তো ওকে স্যার। হ্যাঁ, মানে আমি এটা বলতে চাইছি যে দেখবে বই পড়তে পড়তে বেশিরভাগই নতুন নতুন শব্দ আমরা পাই ডেলি বেসিসে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে, হ্যাঁ, আমাদের ওই নামগুলোকে আমরা, যেমন আজকেই আমি ভাবছিলাম যে শিল্পা, তাহলে শিল মাথা নয় কেন? তাহলে শিল্পা খাতুনের জায়গায় আমি বলবো শিল মাথা খাস না তুমি, এরকম কিছু একটা, উল্টো উল্টো কিছু একটা বলে দেবো। সো এটা মানুষ মাত্রই করে থাকে, এবং বন্ধু বান্ধবদের মধ্যে কথা বলতে গিয়ে নিজেদেরকে খেপানো, এসব নিয়ে এগুলো হয়, এগুলোর থেকেই কিন্তু এক সময় নতুন একটা শব্দ বেরিয়ে আসে। যেমন তুন, খা তুন, তুন তুন টা কি? তুন মানে আমার মনে হয় না বাংলায় কোনো শব্দ তুন বলে কিছু একটা আছে, বা হিন্দিতেও তুন বলে আছে কিনা আমি জানি না। ইংলিশেও তুন বলে কিছু নেই, কারণ ওদের ভাষায় ত শব্দটাই নেই, কিন্তু অন্য কোনো একটা ভাষায় এটার কোনো একটা মানে হতে পারে, ভালো খারাপ সেটা আমি জানি না। তো সেইটা যদি আমি জেনে যাই, তখন আমি ওটাকে বলবো যে আচ্ছা এই জিনিস, ধরো কোনো একটা ভাষায় তুন মানে হচ্ছে তুন মানে হাওয়া হতে পারে, তো শিল্পা খাতুন, তুই হাওয়া খা, এরকম একটা ব্যাপার। তো ভাষা তখনই বাড়বে, ভাষার মজাটা তখনই যখন অন্য ভাষার সাথে ইন্টারঅ্যাক্ট করতে শুরু করবে, যখন তোমরা সাধারণ আমরা মানুষরা আরো আরো বিভিন্ন লোকজনের সাথে বিভিন্ন সিচুয়েশনে পড়তে থাকবো, তখনই নিওলজিজম, নতুন নতুন শব্দ বেরোতে থাকবে। আর সব থেকে ভালো নতুন নতুন শব্দ বেরোয় হচ্ছে গালাগাল দেওয়ার সময়। গালাগাল যদি একটুখানি মাথা ঠান্ডা করে দাও, ভেবে ভেবে দাও, তাহলে ওই
মানে ক খ চ ব যা কিছু আছে সেগুলোর সাথে নতুন কিছু অ্যাড করে দিলাম, ব্যাস ওটাই একটা নতুন শব্দ হয়ে গেল। ঠিক আছে, তো এই এই ধরনের জিনিসগুলো মানে আমরা আরো ডিসকাস করব, বিকজ again structuralism and post structuralism is all related with language, and this is interesting once you start to understand it. আর তোমাদেরকে আগেই বলেছি, যদি ধরো ইয়েতে তোমার নেটে সমস্যা হচ্ছে, কল করে নেবে, কলে অ্যাড হয়ে যাবে, তাহলে আমার অ্যাটলিস্ট কথাগুলো শুনতে পাবে, কিন্তু জ্যামবোর্ড ইত্যাদি তখনই দেখতে পাবে যখন রেকর্ডিংটা তোমরা পাবে। ঠিক আছে, এনি আদার কোয়েশ্চেন্স? হ্যাঁ স্যার, বলছে স্যার স্যার ইন্টারনালের ব্যাপারটা কি বলছে? আপনি একটু বলবেন? আগে শ্রাবণী যেটা বলছে সেটা বলে দিই। ইন্টারনালের ব্যাপারটা হচ্ছে যে তোমরা যে কোনো একটা টপিক, যে কোনো একটা মানে থিওরি চুজ করবে, সেটার মধ্যে যে কোনো একটা টার্মও ইউজ করে নিতে পারো, চুজ করে নিতে পারো, করে নিয়ে এক মিনিট